মুস্কান জুবেরি আন্দিজের বিমান দুর্ঘটনার শিকার হয়নি? আবার তো প্রশ্নই ওঠে না, কারণ ওই সময় তার জন্মই হয়নি অফিসার। 3 বছর আগে কেএস খানের কাছে যে কাহিনী বলেছিলেন ডাক্তার, সেখান থেকে পুরোপুরি ইউটার্ন নিয়ে সব কিছু অস্বীকার করে নতুন আর একটা গল্প বলছেন এখন। নূরে সাফার মনে হচ্ছে সে একটা গোলক ধাঁধায় পড়ে গেছে। সব কিছু ঘোলাটে আর প্রহেলিকাময় করে তুলেছে ডাক্তার আসকার ইবনে সাইদ। গভীর করে নিঃশ্বাস নিল সে। আমি অবশ্য এমন গল্প বলতে রাজি হইনি, বললেন ডাক্তার আসকার ইবনে সাইদ। কিন্তু ও যখন সবটা খুলে বলল, তখন তাকে বাঁচাতে এমন কাজ করতে রাজি হই। সবটা মানে ডাক্তার সাহেব? সুন্দরপুরের এমপি তার নামে আজগুবি সব অপবাদ ছড়িয়ে দিয়েছিল। মানুষের কাছে তাকে ডাইনি বলে প্রচার করেছে, যাতে করে সে এলাকা ছেড়ে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। লোকটার আসল উদ্দেশ্য ছিল জমিদারের সমস্ত সম্পত্তি দখল করা। সফাও এরকম কথা শুনেছিল আতরের কাছ থেকে। মুস্কানের ধারণা ওই এমপি আপনাকে তার পেছনে লেলিয়ে দিয়েছিল, তাই আপনাকে উদ্ভট একটা গল্প বলে বিভ্রান্ত করতে চেয়েছিল সে। আমি এমপির হয়ে কাজ করেছি, অবিশ্বাসে বলে উঠল সফা। মাথা নেড়ে সায় দিলেন আসকার ইবনে সাইদ। ও সেরকমই ধারণা করেছিল। সফা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। সুন্দরপুরের অনেকেই এমন ধারণা করে ইদানিং, কিন্তু তাই বলে স্বয়ং মুস্কান জুবেরি? আপনি আমাকে হাসালেন ডাক্তার, বলল নূরে সফা। তাহলে যেসব মানুষকে সুন্দরপুরে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে মুস্কান, তাদের ব্যাপারে কি ব্যাখ্যা দেবেন আপনি? ইচ্ছে করে অঙ্গ প্রত্যঙ্গ খাওয়ার কথাটা এড়িয়ে গেল আসলামের উপস্থিতির কারণে। এই ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সুন্দরপুর থেকে ঢাকা এসে আমার ফ্ল্যাটে ওঠার পর। সে আপনাকে কি বলেছিল? ওর ধারণা এমপি আসাদুল্লাহ ওদেরকে কিছু করেছে। কি? নূরে সফা আতকে উঠল। এমপি? মাথা দোলালো সে। আপনার মুস্কান এমন একজনের ওপর পিণ্ডি চাপিয়ে দিচ্ছে যে এখন মৃত। দারুণ এলিবাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সফা। আচ্ছা বলুন, মুস্কান আপনাকে কি বলেছে বলুন। কথাটা একটু তির্যক শোনালো যদিও। ওখানকার এমপি কড়া নজরদারিতে রাখত ওকে। ওর সঙ্গে কোনো ছেলের সম্পর্ক হোক তা সে চাইত না। ওর ধারণা সম্ভবত ওই দুজন লোক সুন্দরপুরে যাবার পর থেকে এমপির লোকজন তাদেরকে নজরদারিতে রেখেছিল। সুন্দরপুর থেকে চলে যাওয়ার সময় ওই লোকগুলোই তাদেরকে গুম করে ফেলে। একটু থেমে সফার দিকে তাকালেন তিনি। সে এখন অবিশ্বাসে হাসছে, তবে ও নিজেও এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিল না। এটা নিছকই ধারণা। তাহলে এমপি আসাদুল্লাহ সব করেছে? মুস্কান জুবেরি ধোয়া তুলসী পাতা। কাঁদ তুললেন ডাক্তার। একজন ইনভেস্টিগেটর হিসাবে সবকিছু খতিয়ে দেখে প্রমাণের উপর ভিত্তি করে বিশ্বাস করাটাই আপনার উচিত হবে। ও কোনো অপরাধ করেছে কিনা সেটা খতিয়ে দেখেন। আর সত্যি বলতে ও যা বলেছে তাই আপনাকে বললাম। এখানে আমার নিজস্ব কোনো মতামত নেই। মাথা নেড়ে সায় দিল সফা। সেটা তো আমি করবই। একটু থেমে আবার বলল, তাহলে কি প্রতিশোধ নেবার জন্য এমপিকে খুন করেছে মুস্কান? ঠোঁট উল্টালেন ডাক্তার। সেটা আমি জানি না। আমি শুধু জানি সে এমপির সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চেয়েছিল। মুস্কান যে এমপির সঙ্গে দেখা করেছিল সেটা আপনাকে বলেছে? অবশ্যই, ও আমাকে বলেছিল এমপির সঙ্গে কথা বলবে। সম্ভবত রাশেদের সম্পত্তিগুলো যে ট্রাস্টের নামে দান করেছে সেটা জানানোর জন্য।
সেই সঙ্গে মাস্টারের যেন কোনো ক্ষতি না করে সেটা হয়তো বলতে চেয়েছিল। গভীর করে নিঃশ্বাস নিলেন আবার। হয়তো ভদ্রলোকের কাছে জানতে চেয়েছিল কেন সে তার পেছনে এভাবে লাগলো, এসব করে তার কি লাভ হলো, এই আর কি। মুস্কান তাহলে এমপির সঙ্গে কথা বলেছিল। ওর সঙ্গে কথা বলার পর সেদিন রাতে ভদ্রলোক মারা যায়। প্রচন্ড মানসিক চাপে পড়ে একটু বেসামাল ভয়ে পড়ে লোকটা। মাত্রাতিরিক্ত ড্রিঙ্ক করায় হার্ট অ্যাটাকের শিকার হয়। দারুণ ডাক্তার সাহেব, দারুণ। সব পাজল মিলিয়ে দিচ্ছে আপনার এই কালগপ্প, তিক্ত মুখে বলল সফা। এমপির মৃত্যুর জন্য তো কেউ মুস্কানকে সন্দেহ করেনি। পোস্টমর্টম রিপোর্টও বলছে এটা মাত্রাতিরিক্ত ড্রিঙ্কের ফলাফল। তাহলে সে চোরের মতো পালিয়ে গেল কেন? ও আগেই ঠিক করে রেখেছিল এমপির সঙ্গে কথা বলে দেশ ছাড়বে। এমপির মৃত্যুর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই অফিসার। কপট প্রশংসার অভিব্যক্তি সফার মুখে। তা এখন বলুন, আপনার মুস্কান জুবেরি কোন দেশে গেছে? মাথা তোলালো ডাক্তার। সেটা আমাকে বলেনি, আর আমি জানতেও চাইনি। এত কিছু বললো আর এটা বললো না আপনাকে? আপনি বলতে চাচ্ছেন মুস্কান আপনাকে বিশ্বাস করতো না? মাথা তোলালো ডাক্তার। সত্যি বলতে আমি নিজেই জানতে চাইনি। ওটা জানা থাকলে আমি হয়তো পুলিশি জেলের মুখে সব বলে দিতাম। বাঁকা হাসি দিল সফা। সবই না হয় বুঝলাম, কিন্তু আপনি দেশ ছাড়লেন কেন? গভীর করে দম নিলেন আসকার ইবনে সাইদ। দুটো কারণে দেশের বাইরে গিয়েছিলাম। কিছুদিনের জন্য আপনাদের জ্বালাতন থেকে বাঁচতে আর আমার হার্টের চেক আপ করাতে। আপনার নিজের হাসপাতাল থাকতে আমেরিকায় কেন? আপনার তো দেখি নিজের হাসপাতালের উপরে কোনো ভরসা নেই। মাথা দোলালো ডাক্তার। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার হাসপাতালে চেক আপ করাই। আমেরিকার মতো উন্নত দেশে গেলে সেখানেও করাই। এর মানে নিজের হাসপাতালের উপর ভরসা নেই যদি এমন ভাবেন তো করার কিছু নেই। সাফা কিছু বলল না। ডাক্তারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে সে। যাই হোক, কয়েক মাস পরে আবার দেশে ফিরে এসেছিলাম আমি। কাউকে না জানিয়ে ফিরেছিলেন। দেশে এসে আমি যদি সেটা গোপন রাখি তার কারণও কিন্তু আপনি। উটকো ঝামেলা থেকে বাঁচতে এটা করেছি। তাচ্ছিলের হাসি দিল নূরে সফা। আপনি মনে করেছেন আমি আপনার এই নতুন গল্পটাও বিশ্বাস করব? আমার কাছে প্রমাণ নেই বলতে চাইছেন ডাক্তার সাহেব? মুচকি হাসলেন ডাক্তার। থাকলে তো আপনি মুস্কানের বিরুদ্ধে হিউম্যান অর্গান পাচারের সন্দেহ করে মামলা করতেন না। সম্ভবত আপনি তার বিরুদ্ধে এমন অভিযোগই করেছেন, তাই না? সফা টের পেল রাগে রীতিমতো তার শরীর কাঁপতে শুরু করেছে। সত্যিটা হলো মুস্কান চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে সে মানব অঙ্গ পাচারের মতো গুরুতর অভিযোগও করতে পারেনি। সেই সব অঙ্গ ভক্ষণের অভিযোগ করা তো দূরের কথা। সে কেবল ওই মহিলার বিরুদ্ধে কিছু লোকজনকে গুম করার প্রাথমিক অভিযোগ করে একটি মামলা করেছে। সেই মামলায় এমনকি এটার উল্লেখ নেই যে মহিলা লোকজনকে কি উদ্দেশ্যে গুম করেছে, কেন করেছে। তবে সরকারি তদন্তে বাধা দেয়া, সফাকে হত্যা প্রচেষ্টা সহ তার অস্ত্র কেড়ে নেবার মতো গুরুতর অভিযোগ তুলেও আরো দুটো মামলা করেছে সুন্দরপুর থানায়। এ থেকেই বোঝা যায় ওর ধারণাই সত্যি, ডাক্তার বললেন। সংবিত ফিরে পেয়ে তাকালো সফা। এই উদ্ভট গল্পটা যে কেউ বিশ্বাস করবে না সেটা আপনি নিজেও জানতেন। ব্রু কুচে তাকালো ডিবির জাদরের ইনভেস্টিগেটর। আপনি কি বলতে চাইছেন ডাক্তার সাহেব? আন্তিজের ঘটনা মিথ্যে? মাথা দোলালেন ডাক্তার। এটাই তো এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আপনি পরিষ্কার করে বলেন ডাক্তার, হেয়ালি করবেন না।
আমি আপনার কাছে কোনো ইন্টারেস্টিং গল্প শুনতে আসিনি। আপনার কাছে গল্প বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছেও আমার নেই। একটু থেমে ডাক্তার আবার বললেন, তাহলে শুনুন, সংক্ষেপে বলি। আন্দিজের ঘটনা যে মিথ্যে নয় সেটা বলার অপেক্ষা রাখে না। ওটা সত্যি সত্যিই ঘটেছিল। দুর্ভাগ্যবশত সেখানে 18 জন বেঁচে যাওয়াদের মধ্যে একজন তরুণী ডাক্তারও ছিল। এর এক বর্ণ মিথ্যে নয়। সেই তরুণী অন্যদের মতো নরমাংস খেয়েই জীবন বাঁচায়। কথাটা শুনে এই প্রথম আসলামের অভিব্যক্তিতে বিস্ময় দেখা গেল। অনেকটা আতকে উঠল সে। কিন্তু ওই তরুণী মুস্কান ছিল না। তাহলে কে ছিল ডাক্তার? অবিশ্বাসে প্রশ্নটা করলেও সফর ইচ্ছে করছে ডাক্তারের গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে। তাকে ছেলে ভোলানো গল্প বলে বিশ্বাস করাতে চাইছে। লোকটার দুঃসাহসের তারিফ না করে পারল না। অফিসার, সমস্যা হলো আমি যা বলবো সেটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। ওই আজগুবি গল্পটাই বিশ্বাস করতে চাইবেন আপনি। তবে সবটা শোনার পর আশা করি সন্তুষ্ট না হলেও কাণ্ডজ্ঞান দিয়ে বুঝে নিতে পারবেন। ব্রু কুঁচকে রইল সফা। ডাক্তার যেন সাসপেন্স গল্প বলছেন, ক্রমশ বাড়িয়ে তুলছে উত্তেজনা। আমি যে তরুণীর কথা বলেছি সে কে ছিল জানেন? নূরে সফা চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। রুকসান। এই রুকসানটা আবার কে? অধৈর্য হয়ে বলে উঠল সফা। দীর্ঘশ্বাস ফেলে বললেন ডাক্তার, সত্যি বলতে মুস্কানের মেয়ে। মুসাফার মনে হচ্ছে তাকে ঠেলে ঠুলে প্রহেলিকাময় গোলক ধাঁধায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডাক্তারের কথার মাথা মুন্ড কিছুই বুঝতে পারছে না সে। শুধু বুঝতে পারছে তার সঙ্গে বিরাট কোনো চালাকি করা হচ্ছে। কথাটা শোনার পর থেকে সে স্থির চোখে তাকিয়ে আছে ডাক্তার আসকার ইবনে সাইদের দিকে। নতুন একটি চরিত্র রুকসান আমদানি করে মুস্কানের সঙ্গে গলিয়ে দেবার চেষ্টা করছেন তিনি। কিন্তু সফার কাছে এমন কিছু আছে যা ডাক্তারের এসব গল্পকে তুড়ি মেরে ওড়ে দেবে এক লহমায়। আপনি যদি জানতেন আমার কাছে কত শক্তিশালী প্রমাণ আছে তাহলে এইসব বলার আগে অত্যন্ত 100 বার ভেবে নিতেন, তিক্ত মুখে বলল সফা। তার মধ্যে আবারও আত্মবিশ্বাস ফিরে এসেছে। ডাক্তার আসকারের নির্বিকার মুখ দেখে বোঝা গেল না তিনি ভরকে গেছেন কিনা। পিএসের গানম্যান আসলাম চোখ মুখ শক্ত করে চেয়ে আছে তার দিকে। নূরে সফা সামনের দিকে ঝুঁকে এলো। পৃথিবীটা অনেক ছোট বুঝলেন ডাক্তার সাহেব, আর কেন জানি বাঙালিদের জন্য এই পৃথিবীটা আরো বেশি ছোট। ডাক্তারের ভ্রু কুঁচকে গেল সামান্য। মুস্কান জুবিরির যে শিকারের কেসটা নিয়ে আমি তদন্ত করেছি, সেই হাসিফের মা 70 দশকে আমেরিকায় ছিলেন স্বামীর সঙ্গে। ওখানে তিনি প্রতিবেশী হিসেবে কাকে পেয়েছিলেন জানেন? জবাবের অপেক্ষা না করে আবারও বলল, মুস্কান জুবেরিকে। এ কথা শোনার পরও ডাক্তার নির্বিকার থাকলেন। সফার কাছে মনে হচ্ছে ডাক্তার জোর করে অভিব্যক্তি লুকানোর চেষ্টা করে যাচ্ছেন। খুব বেশি কাকতালীয় মনে হচ্ছে না ডাক্তার? স্মিত হাসলেন আসকার ইবনে সাইদ, তবে কিছু বললেন না। হাসিফের মায়ের সঙ্গে প্রতিবেশী মুস্কানের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। তিনি এও জানতেন আন্দিজের প্ল্যান ক্র্যাশের শিকার হয়েছিলেন মুস্কান। মৃত মানুষের মাংস খেয়ে বেঁচেছিল 80 দিনেরও বেশি সময়। গভীর করে শ্বাস নেন ডাক্তার। কি বলবেন গুছিয়ে নিচ্ছেন হয়তো। ওই ভদ্রমহিলা এখন দেশে আছেন, মৃত্যু পথযাত্রী। তার মাধ্যমে মুস্কানের একটি ছবিও জোগাড় করেছি আমি। আসকার ইবনে সাইদের ভ্রু কুঁচকে গেল সামান্য। আপনার এই বানোয়াট গল্পটা যে এভাবে ধরা খাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি আপনি ডাক্তার। দীর্ঘ শ্বাস ফেলল ডাক্তার। আমার কথাটা পুরোপুরি না শুনেই হাত তুলে ডাক্তারকে থামিয়ে দিল সফা। অনেক হয়েছে ডাক্তার,
আর এসব গাঁজাখড়ি গল্প আমাকে বলবেন না। আমার ধৈর্য কিন্তু অসীম নয়, সেটা মাথায় রাখবেন। কাঁধ তুললেন ডাক্তার আসকার ইবনে সাঈদ। পুরোটা শুনতে না চাইলে কি আর করা। সফার ব্রু কুঁচকে গেল। তা পুরোটা বলতে আপনি কি বোঝাচ্ছেন ডাক্তার? একটু সামনের দিকে ঝুঁকে আবার বলল সে। আমি যা বললাম তারপরও আপনার বলার কিছু আছে নাকি? সত্যটাকে যদি গল্পই ভাবেন তাহলে বলবো। আমি তো কেবল শুরু করেছি অফিসার। এখন আপনি শুনতে চাইলে বলতে পারি, নইলে নিজে তদন্ত করে বাকি কাজটা করে নেবেন। এক সময় না এক সময় এই সত্যিটাই আবিষ্কার করবেন আপনি। সফা স্থির চোখে চেয়ে রইল ডাক্তার আসকারের দিকে। এই ভদ্রলোক কেস খানের সামান্য চাপে ভেঙে পড়েছিল, গড় গড় করে বলে দিয়েছিল সবকিছু, কিন্তু এখন তার মধ্যে যে আত্মবিশ্বাস, দৃঢ়তা দেখতে পাচ্ছে, তাতে আগের বারের সঙ্গে কোনো মিলই পাচ্ছে না সে। আপনি এমন চালাকি করেছেন যেটা আমাকে ভুল পথে পরিচালিত করবে ডাক্তার। তদন্তটাকে কানাগুলিতে নিয়ে দাঁড় করাবে। এবার পরিহাসের হাসি হাসতেন ডাক্তার। অবশ্য আগের বার আমি সেটাই করেছিলাম। একটু থেমে আবার বললেন, সেজন্য আপনাকে দোষ দিতে পারছি না। সফা কিছু বলল না। তার কাছে মনে হচ্ছে যে ডাক্তার এখন তার সামনে বসে আছে সে অন্য কেউ। সফার সহকারী জাওয়াত তাকে সবটাই বলেছিল। কিভাবে মিস্টার খান কথার মার পেছে স্বনামধন্য ডাক্তার আসকার ইবনে সাঈদকে কাবু করেছিলেন, কোন রকম হুমকি ধুমকি ছাড়াই। এবারও যে আপনি চালাকি করছেন সেটার প্রমাণ তো আমিই দিলাম। কিসের প্রমাণ? ডাক্তার যেন বুঝতে পারলেন না কিছু। এতক্ষণ আমি যা বললাম আপনাকে সেটা শোনার পরও বুঝতে পারছেন না? কাঁধ তুললেন ডাক্তার আসকার ইবনে সাঈদ। না, আসলেই বুঝতে পারছি না। তাতে দাঁত পিষে সফা বলল, আঞ্জুমান বেগম মুস্কান জুবেরকে চিনতেন। তারা দীর্ঘদিন প্রতিবেশী ছিল। হ্যাঁ, সেটা তো বুঝেছি, কিন্তু আপনি এটাকে প্রমাণ বলছেন কেন? এই জন্য বলছি, আঞ্জুমান বেগম মুস্কানের মায়ের বান্ধবী ছিলেন না, উনি মুস্কানের বান্ধবী ছিলেন। ডাক্তার হাসলেন। আপনার ওই পিএস এর বোন, তিনি কি কখনো মুস্কানের মেয়েকে দেখেছেন? একটু থেমে হিসাব করে নিলেন যেন। সম্ভবত দেখেননি, দেখার কথাও না। অত তখন বিয়েই হয়নি, মেডিকেল স্টুডেন্ট ছিল। কার কথা বলছেন আপনি ডাক্তার? সাফা অবাক হয়ে জানতে চাইল। মুস্কান জুবেরির মায়ের কথা বলছি। অধৈর্য হয়ে উঠল সফা। বারবার এক পেঁচাল পাচ্ছেন কেন ডাক্তার? আঞ্জুমান বেগম মুস্কান জুবেরিকে চিনতেন, তার মাকে না। আমি তো সেটাই বলছি, চট করে বললেন ডাক্তার। তাহলে বারবার তার মায়ের কথা বলছেন কেন? কারণ ওই মহিলাই মুস্কান জুবেরির মা ছিল। আপনি যে মুস্কানকে খুঁজছেন সে ছিল তার মেয়ে। স্টপ ইট ফাকিং অ্যাসহোল, ধমকে উঠল সফা। মুস্কান জুবেরির মা? বারবার কি সব বলে যাচ্ছেন? আপনি ভেবেছেন কি ডাক্তার আমি আপনার কথার গোলক দাদায় পরে খাবো? মাথা দোলালো ডাক্তার। দুঃখিত, আমি বুঝতে পারছি আপনার অবস্থা। আসলে আপনাকে দোষ দেয়া যায় না, আমি গুছিয়ে কথা বলতে পারি না। তার মাঝে অনেক প্রশ্ন করায় তালগোল পাকিয়ে ফেলেছি। ব্রুকুসকে চেয়ে রইল নূরে সফা। গভীর করে দম নিয়ে নিল সে। ঠিক আছে, বলুন আপনার সব আজগুবি গল্প। যে মুস্কানকে আপনি চেনেন তার আসল নাম রুকসান, তার মায়ের নাম ছিল মুস্কান সোহেলি। মুস্কানের নাম আসলে রুকসান, তার মায়ের নাম মুস্কান সোহেলি। এরকম অসম্ভব কথা শোনার জন্য প্রস্তুত ছিল না নূরে সফা।
তার কাছে কয়েক মুহূর্তের জন্য কেমন জানি অনুভূতি হলো। বুঝতেও একটু সময় নিল সে। ডাক্তার আসকার ইবনে সাইদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। এসবের মানে কি ডাক্তার? মুচকি হাসলেন ডাক্তার, তবে সেই হাসিতে কোনো তাচ্ছিল্য ভাব নেই, যেন তিনি নিজেও জানেন এ কথা শুনে যে কেউ অবাক হবে। আপনার এই পিএসের বোন যা বলছেন ঠিকই বলেছেন, আস্তে করে বললেন বয়োজ্যেষ্ঠ চিকিৎসক। কিন্তু মহিলা তো আর জানতেন না পরবর্তীকালে মুস্কান শহীদে বিয়ে করে ফুটফুটে এক মেয়ের জন্ম দেয়। একটু থেমে সফাকে দেখে নিলেন তিনি। সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আর সেই মেয়ে দেখতে হয়েছিল অবিকল তার মায়ের মতোই। এতে অবাক হল না সফা। অনেক ছেলে মেয়ে দেখতেই তার বাবা মায়ের মতো হয়, কিছু কিছু ক্ষেত্রে একেবারে হুবহু হয়। তার নিজের মাই দেখতে ছিল হুবহু তার নানির মতো, তবে তার নানিকে তারা দেখেছে বয়সকালে, ফলে তাদের কাছে মিলটা তেমন ভাবে ধরা না পড়লেও পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছে ঠিকই ধরা পড়েছিল। নানির যুবা বয়সের ছবিটা দেখেও সফা বুঝতে পেরেছিল মিলটা ছিল বিস্ময়কর রকমেরই। একই বয়সের নানি আর তার মায়ের ছবি দেখলে মনে হতো যেন একজনেরই ছবি দেখছে, কিংবা যমজ বোনের। নিউটনের বাবার নাম কি ছিল জানেন? ডাক্তারের এমন প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকালো সফা। নিউটন। ওয়েস্টে এটা খুবই পপুলার ট্রেন্ড, বাবার নামে সন্তানের নাম রাখা হয়। সন্তানের বেলায় কেবল যোগ করা হয় জুনিয়র শব্দটি, যেমন জুনিয়র বুশ, ওর বাবার নাম ছিল বুশ। আপনি বলতে চাইছেন মুস্কানের মা নিজের মেয়ের নাম রেখেছিল মুস্কান? সফার কথায় মাথা দোলালেন ডাক্তার আসকার। না না না, ওর মা এ কাজ করেনি। তাহলে? মুস্কানের মেয়ের নাম ছিল রোকসান। দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। সফা স্থির চোখে চেয়ে রইল, কিছুই বলল না। মুস্কান আর রুকসানের গোলকধাঁধা থেকে এখনো বের হতে পারছে না। সুন্দর নাম, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু পরবর্তীকালে কিছু ঘটনার কারণে রুকসান তার নামটা পাল্টে ফেলে। কি ঘটনা? কুচকে জানতে চাইল নুরে সফা। মুস্কান সোহেলি, মানে মুস্কানের মা, আন্দিজ থেকে ফিরে আসার পর বাঙালি কমিউনিটিতে কোণঠাসা হয়ে পড়ে। বাধ্য হয়ে চলে যায় ব্রিটেনে। মেডিকেল প্র্যাকটিস শুরু করে সে। ওখানে এক বাঙালি ডাক্তারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়, প্রেম হয়, তারা বিয়েও করে ফেলে। তাদের ছোট্ট সংসারে আসে রুকসান। একটু থামলেন আসকার ইবনে সাইদ। রুকসানের জন্মের কয়েক বছর পরই দেশের টানে স্বামী স্ত্রী দুজনই ঢাকায় চলে আসেন। মেয়েটার বয়স যখন 6 কি 7, তখনই ওর বাবা আন্দিজের ঘটনাটা জেনে যায়। ডাক্তার গম্ভীর হয়ে চুপ করে গেলেন। দোষটা মুস্কানেরই। আন্দিজ সার্ভাইভারদের উপরে অনেকগুলো পেপার ক্লিপিংস এর একটি অ্যালবাম সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিল সে। আর ঘটনাচক্রে অ্যালবামটা ওর স্বামী দেখে ফেলে। সফার মনে পড়ে গেল 3 বছর আগের ঘটনাটি। মুস্কান জুবিরি তাকে এরকমই একটি অ্যালবাম দেখিয়েছিল। কয়েকটি ছবি দেখার পর সে অবচেতন হয়ে পড়ে। এখন কেবল ঝাপসা একটা স্মৃতি আছে, কখনো কখনো স্বপ্নে হানা দেয় সেই মুহূর্তটির কিছু অংশ, একেবারেই বিক্ষিপ্তভাবে। এই ঘটনার পর থেকে স্বামীর সঙ্গে ওর দূরত্ব বেড়ে যায়। ডাক্তার বললেন, মুস্কান কেন স্বামীকে বিয়ের আগে এটা বলেনি, কেন সে কথাটি লুকিয়ে রেখেছিল, এই ছিল ভদ্রলোকের অভিযোগ। তো ঘটনাটা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই মোড় নেয়। ও খুবই আত্মমর্যাদা সম্পন্ন আর স্বাধীনচেতা ছিল। স্বামীর এমন আচরণের পর একসঙ্গে আর থাকেনি। মেয়েকে নিয়ে
আলাদা বসবাস করতে শুরু করে। ওর বাবাও কখনো মেয়ের দাবি নিয়ে সামনে আসেনি। আর ভদ্রলোক ডিভোর্সের 1 বছরের মাথায় আবারই বিয়ে করে ফেলে। তবে মুস্কান আর সে পথে যায়নি। পুরুষ বিদ্বেষী হয়ে উঠেছিল সম্ভবত। একমাত্র সন্তান রুকসানকে নিয়ে একাকী জীবন বেছে নেয়, নিজের মতো করে গড়ে তোলে মেয়েকে। ও আবার রবীন্দ্রসঙ্গীতের ভক্ত ছিল। রুকসানও মায়ের প্রভাবে রবীন্দ্র ভক্ত হয়ে যায়। কিন্তু মা মেয়ের সুখের এই ছোট্ট সংসারটি বেশি দিন টেকেনি। রুকসানের বয়স যখন 14, ওর মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। প্রচন্ড মানসিক আঘাত পায় রুকসান। বলতে পারেন ভয়াবহ এক ট্রমার মধ্যে পড়ে যায়। নানান রকম অ্যাবনর্মালিটি গ্রো করে ওর মধ্যে। সম্ভবত সেই কারণেই মায়ের মৃত্যুর পরের বছর যখন এসএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন করার সময় এলো, নিজের নাম পাল্টে সে মুস্কান শৈলী রাখল। সফার কপালে ভাঁজ পড়ে গেল। আগে ক্লাস 9-এ থাকতে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা হতো। তখন ইচ্ছে করলে নিজের নাম, জন্মসাল, তারিখ সবকিছু ইচ্ছে মতো বদলে ফেলার সুযোগ ছিল। এখনকার মতো স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ড বা জন্ম সনদের বালাই ছিল না তখন। সফার মনে পড়ে গেল তার নিজের নামটাও পাল্টানোর খুব ইচ্ছে ছিল জ্ঞান হবার পর থেকে। নুরে সফা নামটার মধ্যে গিয়েও একটা গন্ধ পেত সে। আর লোকজনও ঠিকভাবে ধরতে পারত না প্রথমবার শোনার পর। অন্য অনেকের মতো সেও চেয়েছিল নামটা একটু স্মার্ট করতে, কিন্তু তার কঠিন শাসনের বাবার কড়া ধমক খেয়ে নিজেকে বিরত রাখে। 2-2টা খাসি জবাই দিয়ে আকিকা কইরা আমার বাপে এই নাম রাখছে, আর বলাই কিনা সেনা হয়ে এখন এই নাম বদলাই দিবার চায়। এত বড় সাহস হইছে, এমন পোলার এক কাইটটা গাঙে ভাষায় দেওয়ান লাগে। নিমের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে তার যাত্রীর বাবার এইসব কাল মন্দ আর রাগি চেহারাটা এখনো ভেসে ওঠে। আজাদ রহমান, নিজের পছন্দ করা নামটা এখনো তার মনে আছে। সম্ভবত মায়ের মৃত্যুটাকে মেনে নিতে পারেনি বলে এমনটা করেছিল। সফাকে চুপ থাকতে দেখে ডাক্তার আবারও বললেন, মায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য করে থাকতে পারে, কে জানে। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো আসকার ইবনে সাইদের ভেতর থেকে। এভাবেই সে রুকসান থেকে হয়ে গেল মুস্কান সোহেলি। তারও অনেক বছর পরে বিয়ের পর হলো মুস্কান জুবেরি। আপনি এত সব জানলেন কিভাবে? সন্দেহের সুরে জানতে চাইল সফা। এসব কথা তো সত্য নাও হতে পারে। হেসে ফেললেন ডাক্তার। তখন তো কেউ মুস্কানের পিছনে লাগেনি যে নিজেকে বাঁচানোর জন্য বানোয়াট গল্প বলবেন। তাছাড়া মুস্কানের সঙ্গে, মানে রুকসানের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল আমার। বয়সেও আমরা প্রায় সমবয়সী ছিলাম। একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি আমরা। ও মারা গেলে আমি ওর মেয়ের অভিভাবক হয়ে যাই। যা বললাম তার অনেক কিছুই নিজের চোখে দেখেছি আমি। চুপ করে রইল নুরে সফা। ডাক্তারের বয়স আর পেশা হিসেবে নিলে রুকসানের মায়ের সঙ্গে তার বন্ধুত্বের ব্যাপারটা খাপ খেয়ে যায়। আমার কি মনে হয় জানেন অফিসার, আসকার ইবনে সাইদ বললেন, ওর মায়ের ব্যাপারে ভীষণ ফ্যাসিনেটেড হয়ে পড়েছিল। কাইন্ড অফ অবসেসড বলতে পারেন। মাথা নেড়ে সায় দিতে গিয়েও দিল না সফা। মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে অন্যরকম। বন্ধু, একমাত্র সঙ্গী, একমাত্র অভিভাবক। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ডাক্তারের ভেতর থেকে। ঘরে নেমে এলো কয়েক মুহূর্তের নীরবতা। কিন্তু আপনি কেন আমার সিনিয়র মিস্টার খানের কাছে এরকম উদ্ভট গল্প বললেন? জানতে চাইল সফা। গভীর করে নিঃশ্বাস নিলেন ডাক্তার।
এটা তো আপনাকে আগেই বলেছি। ও মনে করেছিল আপনি সুন্দরপুরের এমপির হয়ে ওর পেছনে লেগেছেন। ওই এমপি যেহেতু ওর রেস্টুরেন্টে মানুষের মাংস রান্না করার উদ্ভট একটি অপবাদ রটিয়েছিল, তাই ও মনে করেছিল আপনাকে এরকম কথা বিশ্বাস করাতে, যাতে সবাই বোঝে আপনি এমপির লোক। মানে আপনার উপরে ভীষণ ক্ষিপ্ত ছিল সে। আপনাকে নাজেহাল করার জন্যই এটা করতে বলেছিল আমাকে। স্থির চোখে চেয়ে রইল নূরে সফা। ও জানতো এরকম উদ্ভট গল্প কেউই বিশ্বাস করবে না, বড় কর্তাদের কাছে আপনি হাসির পাত্র হয়ে উঠবেন। সফার ব্রু কুঁচকে গেল। ওর ধারণাটা যে ঠিক ছিল তার প্রমাণ তো আপনি নিজেই। ওই অভিযোগ তুলে মামলা করার সাহসও দেখাননি। সফার চোয়াল শক্ত হয়ে গেল। মহিলার দিক থেকে সফলই বলা যায়। সে নিজেও এমন উদ্ভট আর অবিশ্বাস্য গল্পটা চেপে গেছে সবার কাছ থেকে। এসব বললে যে তাকে পাগল নয়তো উর্বর মস্তিষ্কের মানুষ ভাববে, শুধু সে কারণে নয়, বরং তার আর একটা ভয় ছিল, মানুষ চিরযৌবন লাভের জন্য মরিয়া হয়ে উঠবে। মানুষের শরীরের বিশেষ একটি অর্গান খেলে চিরযৌবন লাভ করা যায়, এ কথা তো বিশ্বাস করবে অতি আশাবাদী মানুষ, নয়তো বোকার হত্যরা। সফার কাছে মনে হলো ডাক্তার প্রকারান্তরে তাকে বোকা বলছেন। এমন সময় কিছু একটা মনে পড়ে গেল তার। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠল সে। কিন্তু ডাক্তার সাহেব, যতটুকু জেনেছি আপনার ওরিয়েন্ট হাসপাতালে আমেরিকা থেকে এক ডাক্তার এসে মুস্কান জুবেরিকে নিয়ে এসব কথা রটিয়েছিল। ওই লোকের ব্যাপারটা কি তাহলে? আক্ষেপে মাথা তোলালেন ডাক্তার। মায়ের নামটা নিয়ে নেওয়ার ফলে যে ভবিষ্যতে ঝামেলা হতে পারে সেটা সে ঘুণাক্ষরে বুঝতে পারেনি। ওই ডাক্তারের আবির্ভাবের পরই সেটা প্রথম টের পায় সে। সফা তাকালো আসলামের দিকে। দীর্ঘ সময় ধরে সে ঘরের আসবাবপত্রের মতোই নিঃসুপ হয়ে শুনে যাচ্ছে। হাসপাতালের এই সিচুয়েশনটা সামাল দিতে আমাকে বেশ হিমশিম খেতে হয়েছিল। ভদ্রলোককে বোঝাতে পারছিলাম না মুস্কান তার মায়ের নামটা নিয়ে নেওয়াতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। লোকটা যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। চিরযৌবন লাভের সিক্রেট জানতে মরিয়া হয়ে উঠেছিল সে। একেবারে ছেলে মানুষই ভাবনা। যাই হোক, শেষ পর্যন্ত ওই লোককে আমি বোঝাতে পেরেছিলাম। তবে ওই ঘটনার কিছুদিন পর মুস্কান ত্যক্ত বিরক্ত হয়ে এই চাকরিটাই ছেড়ে দেয়। একটু থেমে আবারও বললেন তিনি, অবশ্য তার চাকরি ছাড়ার কারণ অন্য কিছু ছিল। এখানকার রোগীদের আত্মীয় স্বজন রোগী মারা গেলে ডাক্তারদের উপরে যেভাবে চড়া হয় সেটা ওকে ভীষণ আপসেট করত। চোখের সামনে এরকম কয়েকটি ঘটনা দেখে ভরকে গিয়েছিল। আত্মসম্মানে আঘাত লেগেছিল বলতে পারেন। আমাকেও জানিয়েছিল হাসপাতালে আর চাকরি করবে না। যে ডাক্তার মুস্কানের বিরুদ্ধে অভিযোগ করেছিল সে এখন কোথায়? গভীর করে দম নিয়ে নিলেন ডাক্তার আসকার ইবনে সাইদ। সফার সন্দেহটা বুঝতে পেরেছেন তিনি। 4-5 বছর আগে ভদ্রলোক দুবাইয়ের এক হাসপাতালে কাজ করত, এখন কোথায় আছে জানি না। সফা স্থির চোখে চেয়ে রইল ডাক্তারের দিকে। লোকটার কথা বিশ্বাস করতে পারছে না সে, তবে এ নিয়ে কিছু বলল না। হাত ঘড়িতে সময় দেখে নিলেন ডাক্তার। আমার শরীরটা ভালো নেই, একটু পুরো ওষুধ খেয়ে বিশ্রাম নিতে হবে। মাথা নেড়ে সায় দিল সফা, কিন্তু উঠে দাঁড়ালো না। তার বদলে গানম্যান আসলামের দিকে ফিরল। লোকটা কয়েক মুহূর্ত চোখের ভাষা পরেই উঠে দাঁড়ালো, এগিয়ে গেল ডাক্তারের দিকে। আপনার মোবাইল ফোনটা দিন, গম্ভীর কণ্ঠে বলল সে। অসহায়ের মতো তাকালেন ডাক্তার আসকার ইবনে সাইদ। আমার কণ্ঠ ধরে এলো তার। সফার দিকে ফিরলেন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? শুনুন ডাক্তার, আমি সত্যি মিথ্যা খতিয়ে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না।
ভ্রু কুঁচকে চেয়ে রইলেন আসকার ইবনে সাঈদ। মুস্কানকে হাতের মুঠোয় না পেলে কি করে বুঝবো আপনার গল্পটা সত্যি নাকি মিথ্যা? ডাক্তারের নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। আক্ষেপে মাথা দোলালেন তিনি। কিন্তু ও কোথায় আছে সেটা তো আমি জানি না। এবার বাঁকা হাসি দিল সফা। এতক্ষণ ধরে আপনি যা বলেছেন তাতে হয়তো সত্যতা থাকলেও থাকতে পারে, কিন্তু এখন যেটা বলছেন সেটা একদমই নির্জলা মিথ্যা। মুস্কানের সঙ্গে আপনার বেশ ভালোই যোগাযোগ আছে, আর আমি সেটাই প্রমাণ করব এখন। স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন ডাক্তার। আপনার ফোন আর পাসপোর্ট দুটো হাতে পেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু সেলফোন ইউজ করি না। কথাটা শুনে হেসে ফেলল সাফা। আদেশ করলো গানম্যানকে, সার্চ করো। ডাক্তার হতভম্ব হয়ে তাকালেন সাফার দিকে। আপনি বিনা ওয়ারেন্টে আমার বাসায় ঢুকেছেন, এখন আবার আমাকে সার্চ করতে বলছেন? অফিসার, আপনি এটা করতে পারেন না। আইনত হয়তো করতে পারি না, জবাব দিল সাফা, কিন্তু আমি আপনার সঙ্গে আইনটাম দেখাচ্ছি না এখন। আসলাম আগ্রাসী মনোভাব নিয়ে ডাক্তারের দিকে এগিয়ে গেল, তাকে উঠে দাঁড়ানোর ইশারা করল। চুপচাপ উঠে দাঁড়ালেন আসকার ইবনে সাঈদ। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনার নামে কমপ্লেন করব। অসহায়ভাবে আত্মসমর্পণ করার পরও হুঙ্কার দেবার চেষ্টা করলেন তিনি। ওকে আমি বলবো, আপনি প্রাইম মিনিস্টারের কাছেও যেতে পারেন ডাক্তার সাহেব। ডাক্তারের কথার মাঝখানে বাধা দিয়ে বললেন নুরে সফা। ওসব জুজুর ভয় আমাকে দেখাবেন না ডাক্তার, ভালোই ভালোই যা চাই তাই দিয়ে দেন, নইলে আপনার সঙ্গে অসম্মানজনক কিছু করতে আমার দ্বিধাবোধ হবে না। সন্দেহভাজনদের যেভাবে দেহ তল্লাশি করে পুলিশ, তেমনি ভাবে ডাক্তারের সারা শরীরে তল্লাশি করলো পিএসের কারমিন আসলাম, কিন্তু কিছুই পেল না। ফোন তো নাই স্যার, আমি এই লোকের ঘর তল্লাশি করি। ডাক্তারের দিকে তাকালো সফা। নিচে থেকে আপনার পাসপোর্ট আর ফোনটা দিয়ে দিন, নইলে ও ঠিকই তল্লাশি করে ওগুলো খুঁজে বের করবে। মাঝখান থেকে লন্ডভন্ড হয়ে যাবে আপনার ঘরগুলো। ডাক্তার আসকার বিস্ময়ে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত। আপনি আমার পাসপোর্ট চাইছেন? মাথা নেড়ে সায় দিল সফা। আমি যা যা চাইবো তার সবই আপনাকে দিতে হবে, নয়তো সেটা আদায় করে নেওয়া হবে ডাক্তার। আপনি বেআইনি কাজ করছেন অফিসার। হেসে ফেলল নুরে সফা। মুস্কান জুবেরকে খুঁজে বের করার জন্য যা যা করার দরকার সবই আমি করব। ডাক্তার তাকিয়ে রইলেন সফার দিকে। তার বিশ্বাসই হচ্ছে না কি শুনছেন তিনি। আসলাম, তুমি ঘরগুলো সার্চ করো ফার্স্ট। দাঁড়ান, দাঁতের দাঁত পিষে বললেন ডাক্তার। সফা তার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। অনেক কষ্টে নিজের রাগ দমন করার ব্যর্থ চেষ্টা করছেন ভদ্রলোক। তার শোবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আসলাম। দরজার নবের দিকে হাত বাড়াতে উদ্যত সে। আমি নিজেই এনে দিচ্ছি, কথাটা বলে নুরে সফার জবাবের অপেক্ষা না করে উঠে দাঁড়ালেন তিনি। আসলামকে ইশারা করলো সফা। দরজার নবটা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো সে। ডাক্তার তার শোবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ও ঢুকে পড়ল। দরজাটা হাট করে খুলে রাখা হলো। সেই খোলা দরজা দিয়ে দেখা যাচ্ছে ডাক্তার তার ওয়াল ক্যাবিনেট খুলে কি যেন খুঁজছেন। নিবিঘ্ন দৃষ্টিতে বিদ্ধ করে রেখেছে আসলাম। ডাক্তার নীল রঙের একটি পাসপোর্ট বের করে আসলামকে দেখাচ্ছে। গানম্যান সেটা হাতে নিয়ে সন্তুষ্ট হয়ে আবার ফিরিয়ে দিল তাকে। তারপর পুরো ঘরটা তল্লাশি করতে নেমে পড়ল। হতভম্ব ডাক্তার তাকালেন সফার দিকে। হাত তুলে তাকে আশ্বস্ত করলো সে। দূর থেকে বুঝতে পারলো ডাক্তারের ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। হাল ছেড়ে ডাক্তার আসকার চুপচাপ ড্রয়িং রুমে ফিরে এলেন।
আমি আসলে মোবাইল ফোন ইউজ করি না, আগে করতাম। সফা হে কথার কোনো জবাব দিল না। এটা একেবারেই অবিশ্বাস্য কথা। তার মতো একজন মানুষ মোবাইল ফোন ব্যবহার না করে থাকতেই পারে না। আপনারা চাইলে আমার ল্যান্ডফোন ট্র্যাক করে দেখতে পারেন ডাক্তার, দরকার হলে তার সব কিছুই আমি করব, জবাব দিল সফা। হাত বাড়িয়ে দিল ডাক্তারের দিকে। ভদ্রলোক আস্তে করে পাসপোর্টটা দিয়ে দিলেন তাকে। তাহলে আপনি ডুয়েল সিটিজেন? প্রশ্নের মতো শোনালো না সফার কথাটা। ডাক্তার ওই পাসপোর্ট দিয়ে 3 বছর আগে যে আমেরিকায় গিয়েছিল সেটার সত্যতা পাওয়া গেল ভিসার সিল দেখে। কিন্তু নূরে সফা অবাক হলো, খুব বেশি ভ্রমণের উল্লেখ নেই তাতে। এই পাসপোর্ট দিয়ে 3 বছরে 5 বার বিদেশে যাবার নজির আছে। 2 বার আমেরিকায় আর ব্রিটেনে, 1 বার কানাডায়। শেষবার তিনি যে আমেরিকায় গিয়েছিল সেই সময় ওখানে মাত্র 1 মাস ছিলেন, তারপরে আবার দেশে ফিরে আসেন। অবাক হয়ে তাকালো সে। ডাক্তার, আপনি আপনার ড্রাইভারকে বলেছেন খুব যাওয়া আসার মধ্যে থাকেন, তাই তাকে নিয়মিত রাখার দরকার নেই। এমন তথ্য শুনে আসকার ইবনে সাঈদ চমকে উঠলেন একটু। আমার ড্রাইভার? হ্যাঁ, আপনার আগের ড্রাইভার, সফা আত্মতুষ্টির সঙ্গে বলল। ওর সঙ্গে কথা হয়েছে, ও বলেছে আপনি অনেকটা সময় দেশের বাইরে থাকেন, দেশে আসেন খুব অল্প সময়ের জন্য, তাই রাখার দরকার নেই। কিন্তু এখানে যা দেখছি তাতে তো কথাটি সত্যি বলে মনে হচ্ছে না। গভীর করে দম নিয়ে নিলেন ডাক্তার। আমি আসলে তাকে ভুল বলেছিলাম। কেন? ওকে রাখবো না তাই। কেন রাখবেন না ডাক্তার? সমস্যা কি ছিল? আমি খুবই কম বাইরে যাই এখন। গভীর করে দম নিয়ে নিলেন। এত অল্প মুভ করে যে তার জন্য ড্রাইভার রাখার দরকার দেখি না। তাছাড়া আমি চাইলে হাসপাতালের গাড়ি ব্যবহার করতে পারি, নিজের জন্য আলাদা ড্রাইভার রাখার কোনো দরকার নেই। সফা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনি বুঝতে পারছেন অফিসার, সহজ অঙ্ক, খুবই সহজ হিসেব। এমন সময় গানম্যান আসলাম সবুজ রঙের একটি বাংলাদেশি পাসপোর্ট হাতে নিয়ে শোবার ঘর থেকে বেরিয়ে এলো। ডাক্তারের দিকে তাকালো সফা। আসলামের দিকে পিটপিট করে তাকাচ্ছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। তার কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সবুজ রঙের পাসপোর্টটা সফার দিকে বাড়িয়ে দিল গানম্যান। আমার মনে হয় এই লোক তার মোবাইল ফোনটাও কোথায় লুকিয়ে রেখেছে স্যার। ডাক্তারের দিকে তাকালো নূরে সফা।